আজকে হয়তো জনগণ মনে করে যে হ্যাঁ, শেখ হাসিনা যদি আসতে চায় আসুক, আমাদের আপত্তি নাই, তবে তাকে মাপ চাইতে হবে, তবে তাকে বলতে হবে অতীতে যা করছে এগুলা করবে না। এটা হচ্ছে জনগণের মনে পরিবর্তন। এটা ভোট ক্যাম্পেইনের সময়, ভোট ক্যাম্পেইনের সময় সব রাজনৈতিক দল মাপ চাই গিয়া যে আমরা শেখ হাসিনা পালায়া যায় নাই, শেখ হাসিনা স্থানান্তরিত হয়েছে। আমি উদাহরণ দিয়ে বলেছি। কিন্তু আজকে যদি আপনি মনে করেন বাংলাদেশের রাজনীতি আপনি ফিরে আসতে চান, তাহলে রাস্তাটা তো আপনি বাতলাবেন, কিভাবে আসতে চান? ইলেকশনের মাধ্যমে মানুষ ঠিক করবে, ইলেকশন সবাইকে নিয়ে ইলেকশন জনগণ ঠিক করবে। এটা পাবলিক তো ঠিক করে দিয়েছে, তারা জনগণ শেখ হাসিনাকে চায় না। ইলেকশন এটা 5 আগস্টের পরে 11 মাসে দেশের যে পরিস্থিতি, সবাই মনে করছে আওয়ামী লীগে ফিরে আসার কোনো সুযোগ নেই, কিন্তু 11 মাসে দেশের পরিস্থিতির কারণে আপনিও বলছেন ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। এটা হ্যাঁ, কিন্তু আমি সরকারকে বলছি, আমি আমার রাজনৈতিক দলগুলোকে বলছি, আপনারা এরকম একটা তওবার বা রিকনসিলিয়েশন শুধু সৃষ্টি করেন, বিভেদ করে রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এখন এই মুহূর্তে বিভেদ একটা গৃহযুদ্ধের দিকে যাবে, আমাদের কথাই সব মেনে নেবে না, সবাইকে মিলে কাজ করতে হবে। আমি সেই ব্যাপারে আপনাদেরও বাড়ি ভাই বিদেশে আছেন, আপনাদের মতামত কামনা করি। আসেন আমরা একটা রিকনসিলিয়েশন কথা সরকারকে বলি, এই জিদাজিদি মারামারি কাটাকাটি করে তো হবে না। আমরা বিশ্বাস করি বলছেন সরকার করছেন, ঐক্যমত্যের একটা কমিশন করছে সরকার, সে ঐক্যমত্যটা কমিশন করছে এবং ঐক্যমত্যটা হচ্ছে একটা বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে। সেটা তো সরকার করেছে বলেই তো আজকে আমি প্রস্তাব রাখতেছি। আমি তো সরকারের কথাটাকে মেনে নিচ্ছি না, আমি একটা ঐক্যমতের কথা বলতেছি না, আমি বলতেছি রিকনসিলিয়েশনের জন্য। এই রিকনসিলিয়েশন তো আপনাকে করতে হবে, আওয়ামী লীগকে করতে হবে, প্রতিনিধি সরকার করতে হবে, তারা চাইতে হবে যে আমরা রিকনসিলিয়েশন সুযোগ দেওয়া হোক। আমি আপনাদের জন্য পক্ষে বলতেছি, এখন যদি আপনারা সেটা করেন সেটা হলো আপনাদের ব্যাপার। আমি মনে করি বাংলাদেশের সকল নাগরিকের এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার অধিকার আছে, সেই অধিকারটা আমাকে বাস্তবায়িত করার সুযোগ দিতে হবে। এই দেশটা আমাদের একা কারণ নয়, আমি সেই কথাটা বলার চেষ্টা করছি। কাজে আপনি যদি মনে করেন যে না শুধু আমি চলবো, আপনি আপনার মধ্যে চলবেন, তাহলে এর শেষ কোথায়? আপনি কি একটা গৃহযুদ্ধ বাঁধাতে চান? এটা গৃহযুদ্ধ বাঁধাইলে কি হবে? আমি জানি আওয়ামী লীগ ঘোষণা তো আছে, এখানে গৃহযুদ্ধ ঘোষণা আছে না, একজন উপদেষ্টা প্রভাবশালী মাস্টার মাইন্ড, তার তো গৃহযুদ্ধের ঘোষণা আছে এখানে। সে একজনের বক্তব্য তো আর উপদেষ্টা মন্ডলীর বক্তব্য না, প্রধান উপদেষ্টা বক্তব্য না, প্রধান উপদেষ্টাকে সাহায্য করার বলছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যাদেরকে চাকরিদাতা মনে করেন, উনি যাদের চাকরিদাতা মনে করতেন তাদের কেউ নাই, অস্তিত্ব নাই, উনি সে অস্তিত্ব বিলুপ করে দিয়েছে অত্যন্ত চতুরতার সঙ্গে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, তারেক রহমানের সাথে বৈঠকের মাধ্যমে সেটা মনে অস্তিত্ব চলে গেছে। মাধ্যমে কেন, যখন এনসিপি করা হয়েছে তখনই তো হয়ে গেছে, তখনই তো বৈষম্য ছাত্র আন্দোলনটা ধ্বংস হয়ে গেছে, ওই অস্তিত্ব বিলুপ হয়ে গেছে যখন তারা এনসিপি করেছে। আপনি বিলুপ দেখেন, সারা বাংলাদেশ দেখে সামরিক প্রহরায় তাদেরকে সারা দেশে নিয়ে যাওয়া হচ্ছে তাদের দল গঠনের জন্য। এটা তো আপনার বক্তব্য, আমার বক্তব্য তো না, সারা বাংলাদেশ মানুষের বক্তব্য না। ছবি দেখেন তো, সত্যটা কেমনে দেখবো, যেটা মিথ্যা কথা সেটা কেমনে দেখবো? এটা আপনার চোখে তো আমি দেখি না, আমার চোখে তো আমি দেখতে পাই নাই, আমার চোখে দেখতে পাই নাই। এটা তো সারা দেশে যাচ্ছে, সারা দেশে প্রোগ্রাম করতে যাচ্ছে তারা, তাদেরকে সবাই কিন্তু পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। জনগণের নিরাপত্তা দেওয়াটা প্রশাসনের ব্যর্থতা কোথায় দিবে? আপনাকে অন্য দলও যাচ্ছেন সব জায়গায়, তাদের কোনো পাহারা লাগে না। বিএনপি যাচ্ছে, অন্য দল যাচ্ছে, তাদের তো পাহারা লাগছে না। পাহারা সবারই লাগে, পাহারা সবাই নিরাপত্তা হয়। আপনিও তো গত 15 বছর নিজে পাহারাদার দিয়েই রাজনীতি করেছেন, আপনি তো আমাদেরকে রাজনীতি করতে দেন নাই। এখন তো রাজনীতি মুক্ত হয়ে গেছে। কিন্তু আমি যে কথাটা আপনার পক্ষে বলতে চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আমি মনে করি একটা সম্ভাবনাময় দল আপনি আজকে ক্ষমতার থেকে চ্যুত হয়েছেন, কালকে যে আপনি ক্ষমতায় ফিরে আসতে পারবেন না এর কোনো গ্যারান্টি নাই। হয়তো আগামীতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসতে পারে, কিন্তু যদি আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন না হয়,
জনগণের প্রতি যদি আস্থা দেখাতে না পারেন, জনগণের উপর যদি আপনি বিশ্বাস স্থাপন না করতে পারেন, তাহলে জনগণ হয়তো আপনাদেরকে সুযোগ নাও দিতে পারে। জনগণ তো সুযোগ দিবেন বা জনগণ সুযোগ পাবে নির্বাচনের মাধ্যমে, কিন্তু আপনি নির্বাচনের নকশাই করছেন তাকে বাদ দিয়ে, তার নিবন্ধন বাতিল করে দিয়েছেন। কিন্তু আপনি তো আমার কথা তাহলে কোনো কনক্লুশন নিলেন না। তাহলে আমার বক্তব্যটা যে আপনি টেলিভিশনে এসে দিলাম এত রাত করে দেবো 12টা সব, আপনি কনক্লুশন নিচ্ছেন না। আমি কি বলতেছি? আমি বলতেছি আপনার রিকনসিলিয়েশনের জন্য সুযোগ দেওয়া হোক, আপনি পক্ষে বলতেছি। আমি এখানে তৌবা কমিশন করে তৌবা চাওয়া বলতেছি, মানে আপনি রিকনসিলিয়েশন চাইবেন না, তৌবাও চাইবেন না। আমি আপনাকে বলছি সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনার সুযোগ দেওয়া হবে, আপনি সেইটাকে এন্ডোর্স করবেন না। রূপরেখা আছে আপনার তৌবা কাউন্সিলটা? রূপরেখা তো আমরা যদি কেউ অ্যাকসেপ্ট করে, যদি কথা বলেন আমরা দিব, কিন্তু তারপরে যদি আপনি মনে করেন বাংলাদেশে গন্ডগোল পাকাবেন, বাংলাদেশে সমস্যা করবেন, তাহলে কি আপনাকে বাংলাদেশের মানুষ ছেড়ে কথা বলবে? মোটেই না। আপনি ক্ষমতায় থাকে ক্ষমতার দ্বারা কিছু করতে পারেন নাই, আপনার ক্ষমতা বাইরে থেকে আপনি কি করবেন? এই হাম্পি তাম্পি দেখায় কোনো লাভ আছে? কিন্তু আমি যেটা বলছি যে আপনাদের জন্য আজকে ভাগ্য ভালো যে আপনাদের বিরোধীদের জন্য, আওয়ামী লীগের বিরোধী যারা, আপনি বলতে সরি আমি আপনাকে আওয়ামী লীগ বুঝাচ্ছি না, আমি অপোনেন্টকে বুঝাচ্ছি, আমি আপনাকে আওয়ামী লীগ হিসাবে ব্যান করতেছি না ভাই। আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগ বা সরকার যারা আছে তাদের বিরোধীদের ঐক্যটা নষ্ট হইলে তাদের লাভ হবে। এই জন্য বারবার আমি আহ্বান জানাচ্ছি, বিএনপির কাছে আহ্বান জানাচ্ছি, জামাতের কাছে আহ্বান জানাচ্ছি, এনসিপির কাছে আহ্বান জানাচ্ছি, এই তিনটি শক্তির মধ্যে যেন কোনো অনৈক্য সৃষ্টি না হয়। এই তিনটি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি হইলেই সেখানে কিন্তু ওই কি বলে না, যে লক্ষিন্দরের সাপের ওই গর্ত তৈরি হয়ে যাবে, ওই গর্ত দিয়ে লক্ষিন্দরের সাপ ঢুকে যাবে। আমি সরি আওয়ামী লীগের সাপ বলছি না, কিন্তু ক্ষতিকারক জিনিস সেখানে ঢুকে যাবে। এইটা যদি অনৈক্য হয়, যদি এই তিনটি শক্তির মধ্যে অনৈক্য দেখা দেয়, তাহলে সেটা সরাসরি আওয়ামী লীগকে সাহায্য করবে। আমি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মোকাবেলা করতে রাজি আছি, আমি রাজনৈতিকভাবে জনগণকে নিয়ে আওয়ামী লীগের মোকাবেলা করব, করে আসছি অতীত, এখনো করব, কিন্তু আমি আপনার অধিকার সংরক্ষণ করার রাজনীতি করব। আমি আপনাকে বিশ্বাস করি, আমি মনে করি, আমার রাজনৈতিক বিশ্বাস আপনাকে নির্বাচন করতে দেওয়া উচিত, এটা আমার বিশ্বাস, কারণ আমি মনে করি আমি প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হব। আমি মনে করি আমার ব্যক্তিগত রাজনীতি হলো আমি আমার প্রতিপক্ষকেও সমান সুযোগ দিব, সে তাকে যদি জনগণ গ্রহণ করে করবে। আমি এই প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না, এবং অতীত করি নাই, অতীত আমি একই কথা বলেছি। আপনারা যখন দেশ আপনি যেভাবে বলছেন, ভালো একটা ফর্মুলা নিয়ে বলছেন, দেশ তো সে পথে যাচ্ছে না। যাবে, আমরা চেষ্টা করলে যাবে, চলেন সবাই মিলে চেষ্টা করি। দেশটা একদিনে চলে যায় না, দেশটা একদিনে পরিবর্তন হয় না। এই চেষ্টা তো করতে আপনার দলের পক্ষেও নাই, কিন্তু এই দলটা আপনার দল এইভাবে এই চিন্তা করছেন না। আমি আমার দলের পক্ষে নাই, বিপক্ষে আছে তো মনে করি না, আমাদের কেউ বাধা দেয় নাই। আমরা তো 3 দিন ধরে কেউ বলতেছি, আমাদেরকে তো কেউ বাধা দেয় নাই, কেউ তো না করে নাই। কিন্তু আপনারা তো গ্রহণ করতে হবে, আপনারা তো বলতে হবে এই ধরনের যদি কোনো পরিকল্পনা সরকার থাকে, আপনাদের ময় মুরব্বী আছে, আপনাদের যে মুরব্বী দেশগুলো আছে, তাদেরকে বলেন তারা এই পয়েন্টটা তুলুক। আপনাদের পক্ষে তো মার্কিন যুক্তরাষ্ট্র গতকালকে আইসা কি বলে ওই দেন দরবার করে গেছে, গতকালকে তো মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স যাদের স্বার্থে, যাদের ব্যবসার স্বার্থে, কারণ তারা জানে স্টেবিলিটি ছাড়া এখানে একটা স্টেবল ইলেকশন, স্টেবল গভর্নমেন্ট ছাড়া তার বিনিয়োগ এখানে নিরাপদ নাই। তাহলে সেটা তো আমরাও বলছি নাই, তাহলে আপনাকে তো আগে আসতে হবে, আপনাকে তো গ্যারান্টি দিতে হবে যে আপনি আবার ক্ষমতায় গেলে অতীতের মতো এগুলা করবেন না, আপনিও আমাদেরকে জেল জুলুম নির্যাতন চালাবেন না, আপনি অতীতের মতো গুম খুন করবেন না। এই কথাটা তো আপনাকে গ্যারান্টি দিতে হবে, আপনাকে তো বলতে হবে। আজকে রঞ্জন একটা প্রসঙ্গে যাই, বাণিজ্য উপদেষ্টা সর্বশেষ বলেছেন প্রকাশ না করার শর্তে তারা একটা চুক্তি করেছেন, এটা নিয়ে কোনো ধারণা আছে? এখন উনি তো বলেছেন প্রকাশ না করার শর্তে চুক্তি করেছেন। আমরা সারা বিশ্বের যতগুলোকের সঙ্গে আমেরিকানরা চুক্তি করেছে সবাই এনডিএ সাইন করে চুক্তি করেছে। কেন করাইছে তারা চুক্তি? যেহেতু থার্ড পার্টি জানতে না পারে আমরা তোমাকে কতটুকু ছাড় দিলাম, কতটুকু ছাড় দিলাম না। এটা আমেরিকানদের স্বার্থে তারা করিয়েছেন। তারা বলেছে তুমি যদি ছাড় চাও তাহলে তোমাকে আমি ছাড় দিব, কিন্তু সেটা কাউকে বাইরে বলতে পারবো না। আমরা অনেক সময় কি বলি যে বাড়ি ভাই আপনার কথাটা বললাম অফ দ্য রেকর্ড,
কথাটা বাইরে আপনি বলবেন না। এটা তো সারা পৃথিবীতে প্রচলিত। এনডিএটা যদি আমি এই অফ দ্য রেকর্ডে যদি আপনার করিডোর, সেন্ট মার্টিন, বন্দর এই বিষয়গুলো থাকে, আপনি আপনার জনগণের কাছে কি জবাব দেবেন? ভাইয়া এখানে একটা জিনিস বলতে হবে, আপনি চিনির শরবত বানাচ্ছেন, এখন দিচ্ছি চিনির শরবত, এখন যদি আপনি যদি আমাকে প্রশ্ন করেন এটার মধ্যে কি বিষ আছে, তাহলে আমি জবাবটা কি দিব? হয় আমাকে খাইয়া প্রমাণ করতে হবে এটা বিষ নাই, অথবা আপনাকে খাওয়ায় প্রমাণ করতে হবে বিষ নাই। আপনি তো খাবেন না, আপনি আগে বিষ সন্দেহ করেছেন, তাহলে আমাকে খাইয়া প্রমাণ করতে এখানে সরকার একটা এনডিএ করেছে মার্কিনদের স্বার্থে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সকল দেশের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তিটা তারা ইন্দোনেশিয়ার সঙ্গে করেছে, এই চুক্তিটা ফিলিপাইনের সঙ্গে করেছে, এই চুক্তিটা ভারতের সঙ্গে করেছে, এই চুক্তিটা ইউরোপের সঙ্গে করেছে। কারণে ভারত জানিয়েছে সে শুল্ক মুক্ত ভাবে তার গার্মেন্টস প্রোডাক্ট মার্কিন বাজারে নিয়ে যাবে। এখন এই যে সে তো এই চুক্তিটা তো আমরা তাই করেছি, আমরা বা আমি তো সরকারের পক্ষে যাচ্ছি এখন এই জন্য যে আমার সরকারকে তো কাজ করার সুযোগ দিতে হবে। এই সরকার এনডিএটা কি, যে তোমার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আমি যে আলোচনা করব, তোমাকে যে আমি ট্যারিফ কমাবো, এই ব্যাপারে যে কথাবার্তা বলবো, যে কনসিডারেশন গুলো দিব, সেটা তুমি তৃতীয় পক্ষকে জানাতে পারবে না। এটার পরে যদি তারা আমাকে ট্যারিফ কমায় 20% নিয়ে আসে, তাহলে আমরা প্রচার করে দিব, প্রকাশ করবো যে হ্যাঁ আমার ট্যারিফ 20% দিয়েছে। এটা তো আমাকে বলতে হবে না, মার্কিন যুক্তরাষ্ট্র বলবে যে বাংলাদেশকে আমরা 20% ট্যারিফ কমায় দিয়েছি, কিন্তু কেন দিয়েছি এটা তুমি বলতে পারবে। এই দেশটা আগামীতে চালাবেন আপনারা যারা ইলেকশন করবেন, তারা তো থাকবে না, কিন্তু আপনাকে আস্থায় নিয়ে তো চুক্তিটা করতে হবে। আপনি যদি আস্থায় না আসেন, পরে চুক্তিটা কন্টিনিউ করবেন এই গ্যারান্টি কিছু? ভাই আমার এই সরকারের প্রতি আস্থা নাই, কে বললো? আমার জানা নেতা জনাব তারেক রহমান সাহেব তো বলে দিয়েছেন যে আপনাকে ব্যর্থ হতে দিব না। তো ওনার যা করছেন আস্থা নিচ্ছেন, উনি একসময় বলতেন, কিন্তু সাম্প্রতিক সময়ে না বলছে নির্বাচন না দিলে সন্দেহ তৈরি হবে, বলছে নির্বাচন না দিলে আপনার প্রতি আমার অবিশ্বাস তৈরি হবে, কিন্তু উনি তো বলেন নাই যে আমি আপনার করবো না। আর এই বর্তমান সরকার আস্থায় যে নাই, না থাকলে তো ওরাই প্রতিবাদ করতো, এই এনডিএর বিরুদ্ধে প্রতিবাদ করতো জামাত ইসলাম, প্রতিবাদ করতো এনসিপি, প্রতিবাদ করতো বিএনপি, এরা তো কেউ প্রতিবাদ করে না। ইসলামিক দল প্রতিবাদ করতো, অন্যান্য রাজনৈতিক দল যারা 30টা রাজনৈতিক দল আলোচনা করতে গেছে তারা প্রতিবাদ করতো যে আপনি এনডিএর। এখন আওয়ামী লীগের প্রতিবাদে তো কোনো এখন মূল্য নাই রে ভাই। আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসররা যেই প্রতিবাদই করুক, এই প্রতিবাদ বাংলাদেশে কোনো মূল্য নাই। ইট ইজ নট, মানে কি বলে, প্রাসঙ্গিক না, এটা কগনিজেবল না, আপনার বক্তব্যটা কগনিজেবল না। আপনি কগনিজেবল হইতে হলে দুইটা জিনিস করতে হবে আপনাকে। এক নম্বরে আপনাকে বাংলাদেশ সরকারের কাছে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তারপরে আদালতে গিয়ে আপনি আত্মপক্ষ সমর্থন করে আপনি ইনোসেন্ট প্রমাণ হয়ে আসতে হবে। এই দুইটার আগে তো আপনি প্রাসঙ্গিক না। আপনি তো নিজেই এই সরকারকে কোনো বৈধ সরকার মনে করেন না। আপনি যদি বৈধ সরকার মনে না করেন, তাহলে আপনি বলেছেন আমি তো বলেছি সরকার সাংবিধানিক না, এই সরকার বিপ্লবী সরকারও না, ফলে আমি তার বৈধতা নিয়ে প্রশ্ন করেছি। সে যে আইনের কাছে সারেন্ডার করবে, আপনি দীর্ঘদিন ধরে এই দেশে রাজনীতি করেছেন, আপনি কোনোদিন দেখেছেন কোর্টের মধ্যে আদালতে এইভাবে মারপিট করা হয় এবং সরকার কোনো ব্যবস্থা নেয় না? কোনোদিন আপনি দেখেছেন এই দেশে? এটা তো জনগণের স্বাভাবিক প্রতিক্রিয়া। রাস্তায় চোর ধরা পড়লে, পকেটমার ধরা পড়লে, ডাকাত ধরা পড়লে, ক্ষমতায় গেলে এইরকম সবাই এই দেশে যে কোনো চোর ডাকাতকে রাস্তায় ধরা পড়লে পিটায় মেরে ফেলে। আপনাদের তো ভাগ্য ভালো যে শেখ হাসিনাকে পালাইতে দেওয়া হয়েছে, হেলিকপ্টার থেকে সরাই দেওয়া হয়েছে। আপনি প্রথম এই পালানোর বিরুদ্ধে বলছেন যে 3 বাহিনী প্রধান স্যালুট করে তাকে আপনি বলেছেন, আপনি আবার হঠাৎ করে পালানোর কথা বলেন কেন? আপনি এখন জনগণের রোষ থেকে বাঁচার জন্য আপনাকে আমরা সসম্মানের দেশ থেকে চলে দিয়েছি, তা আপনাকে তো আমরা রক্ষা করবো।
আপনি বলেন আমি সারেন্ডার করতে চাই। আপনি আজকে রঞ্জন ভাই আজকে অন্যরকম কথা বলছেন। আপনি বলেছেন আপনি বলেছেন অন রেকর্ড, আপনি বলেছেন তিন বাহিনী প্রধান সেলুট দিয়ে তাকে স্থানান্তর করেছে, তারপরে এখন বিচারের জন্য চাচ্ছে। এইটাকে আপনি এটা সমর্থন করেন নাই? তো আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলেছি, কেউ বলার আগে বলেছি, এবং গত সেপ্টেম্বরে বলেছি, এখন আরো আজ থেকে আরো 8 মাস আগে শেখ হাসিনা পালায়া যায় নাই, শেখ হাসিনা স্থানান্তরিত হয়েছে। আমি উদাহরণ দিয়ে বলেছি। কিন্তু আজকে যদি আপনি মনে করেন বাংলাদেশের রাজনীতিতে আপনি ফিরে আসতে চান, তাহলে রাস্তাটা তো আপনি বাতলাবেন, কিভাবে আসতে চান? ইলেকশনের মাধ্যমে মানুষ ঠিক করবে, ইলেকশন সবাই জনগণ ঠিক করবে। এটা পাবলিক তো ঠিক করে দিয়েছে, তারা জনগণ শেখ হাসিনাকে চায় না। ইলেকশন এটা 5 আগস্টের পরে 11 মাসে দেশের যে পরিস্থিতি, সবাই মনে করছে আওয়ামী লীগে ফিরে আসার কোনো সুযোগ নেই, কিন্তু 11 মাসে দেশের পরিস্থিতির কারণে আপনিও বলছেন ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। এটা হ্যাঁ, আমি তো কি বলছি যে এই শেখ হাসিনাকে জনগণ তখন বিতাড়িত করেছে, জনগণ তার পক্ষে দাঁড়ায় নাই, তার সেনাবাহিনী দাঁড়ায় নাই, তার পুলিশ বাহিনী দাঁড়ায় নাই, তার জজ ব্যারিস্টাররা দাঁড়ায় নাই, এমনকি তার দলের লোকেরা পর্যন্ত দাঁড়ায় নাই, কারণ তারা জনগণের বিপক্ষে দাঁড়ানোর মতো সৎ সাহস তাদের ছিল না। আজকে হয়তো জনগণ মনে করে যে হ্যাঁ, শেখ হাসিনা যদি আসতে চায় আসুক, আমাদের আপত্তি নাই, তবে তাকে মাপ চাইতে হবে, তবে তাকে বলতে হবে অতীতে যা করছে এগুলা করবে না। এটা মনের পরিবর্তন। এটা ভোট ক্যাম্পেইনের সময় সব রাজনৈতিক দল মাপ চাই গিয়ে যে আমরা সবাই এটা বলে। আপনি তো বলতেছেন এই কথাটা, আপনি একবার চুরি করে ধরা খাইছেন, আপনি আবার বলতেছেন আপনাকে ঘরে রেখে আমি চলে যাব, আমার মাল যে আমার নিরাপদ থাকবে, আরেকবার বাকি মালটা নিয়ে যাবেন। আপনাকে তাকে বলতে হবে যে ভাই যদি অতীতে চুরি করে থাকি, আমি ভুল করছি, আর চুরি করবো না, এটাকে আপনাকে বলতে হবে তো ভাই। আপনি ইলেকশনে ভোট চাইতে গিয়ে এগুলো বলতে হবে, ভোট চাইতে গেলে বলতে হবে, কিন্তু আপনি তো ভোটই রাখতে যাবেন না, আপনি ভোটেই রাখবেন না, আপনি নিবন্ধন বাতিল করেছেন, ভোটে কিন্তু সুযোগ নেই। এটা এখন তো আপনি তো নিবন্ধন বাতিল শুরুটা আপনি করেছেন, আপনি তখন জামাতের নিবন্ধন বাতিল করেছেন, জীবনকে জামাতের মতো দলের নিবন্ধন বাতিল করে টিকতে পারে না আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ তো জামাত না, আওয়ামী লীগ তো অনেক বড় একটা সংগঠন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আজ জামাতও টিকতে পারবে না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে। সো ওয়েট ফর দ্যাট। টিকতে পারবে না। আপনি জামাত বলতে আপনি গভর্নমেন্টটাকে দেখেন, ইউনুস গভর্নমেন্টটাকে দেখেন জামাত বলতে। কেন বলবো না, আমি বলবো জামাতকে আপনি করেছেন টিকতে পারেন নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন যে জুলাই সনদের খসড়াটা আপনি দেখেছেন? জুলাই সনদের আমি এই জুলাই সনদের ব্যাপারে আমি উদাসীন, এবং এই ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই, কারণ জুলাই সনদ নিয়ে যারা কথাবার্তা বলছে, আলোচনা করছে, তারা বাংলাদেশের কোনো বৈধ নাগরিক নন, এবং কোন রাজনৈতিক দলের, কোন জনপ্রতিনিধি রাজনৈতিক দলের তারা না। ফলে তারা কি করলো এটা আমার দেখার বিষয় না, এটা নিয়ে আমি আগ্রহ না, এবং আমি এটাও জানি এটার কোনো ফল হবে না, এই সনদ কোনোদিন কার্যকরী হবে না, এই সনদ কোনোদিন মানুষের সামনে আসবে না, এবং এই সনদের সঙ্গে যারা সরকার পক্ষ আছে তাদেরকে আমরা দেশের বৈধ নাগরিক বলে মনে করি না। আমার রাজনীতি তো পরের কথা, তারা কি সিদ্ধান্ত নিয়েছে সেটা আমার মনে হয় না কোন রাজনৈতিক দল মেনে নেবে না। আপনারা তো মেনে নেবেন না, এমনকি একটা কথা বললেন রঞ্জন ভাই, একেবারে আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগ ঠিক এই কথাটা বলছে, কিন্তু আপনাকে আওয়ামী লীগে জয়েন করার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ মাফ করুক, আপনার মুখে থুতু দেবো, মুখেরও মারবো, থুতুটাকে মুখেরও মারবো, অনলাইনে মারা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার কথা বললে আমার স্কিনে থুতুটা পড়বো। আমি থুতু দিয়ে বলছি যে জীবনে কোনোদিনে আওয়ামী লীগে যাওয়ার প্রশ্ন ওঠে না, বুঝছেন না? এবার অতীত মন্ত্রিত্ব দিয়ে চেষ্টা করছে শেখ হাসিনা। আপনি পঞ্চমবার বিএনপি থেকে বহিষ্কৃত, আবার চান্স পেলে বিএনপিতে যাবেন আপনি? 100 বার যাবো, 1,00,000 বার যাবো, যতবার। আমি তো বিএনপিতে আছি, যাবো কি আবার? আমি তো বিএনপিতে আছি। কিন্তু আপনি এখানে কথাগুলো বিএনপির মতো বলেন নাই, আপনি আখতারুজ্জামানের মতো বলছেন। আপনি সবসময় যেভাবে বলতেন এবং বহিষ্কার হতেন
ঠিক আজকে সেরকম কথা বলছেন যে আমি তো মনে করি এইটাই বিএনপির কথা হওয়া উচিত, তাই বলে যাচ্ছি। আমি তো এখনো মনে করি আমি যে বক্তব্যগুলো দিচ্ছি এই বক্তব্যগুলো বিএনপির হওয়া উচিত। যদি তারা 15 বছর 20 বছর আগে আমার কথাগুলো শুনতো, তাহলে বিএনপির এই যে ভাগ্য বিড়ম্বনা গুলা হয়েছে, আমার বিশ্বাস, আমি ক্ষুদ্রভাবে চিন্তা করি, হয়তো এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের পড়তে হতো না। এখনো আমি তাই বলছি, আমি যা বলছি বিএনপির জন্য বলছি, বিএনপির পক্ষে বলছি, বিএনপির ভালোর জন্য বলছি, যেটা করলে আমার বিএনপির ভালো হবে। আচ্ছা, অনেকে অনেক মন্তব্য করছেন, বুঝছেন, অনেকে অনেক মন্তব্য করছেন। একটা মন্তব্য, আক্তার সাহেব আজ ফেসে গেছেন, বাড়ি বাড়ি ছাই দিয়ে ধরেছেন, তারপরে এক জায়গায় বলেছেন সেনা প্রধানের বিচার চায় তারা। আপনি কি সেনা প্রধানের বিচার চান? ওই যে শালা বলছে, ওই শালারে বলেন সেনাপ্রধানকে বাপের ঠাকুর, হ্যাঁ, সেনাপ্রধান তোর চাকরি করে যে তার বিচার চাইতে হবে, যেটা মনে এটা করে এখন তোর বাপের বিচার করছ না কেন? তোর মধ্যে একটা পোলা জন্ম দিছে, পোলা পয়দা করছে, ওইটা চল সেনাপ্রধানের বিচার চাস তুই বেটা। আমরা বেশ জমজমাট একটা আড্ডা হলো, জমজমাট একটা আড্ডা হলো। আপনি আগামী 7 দিন কোন বাংলাদেশ আপনি বলেছেন 1 তারিখ থেকে চেঞ্জ আপনি দেখতেছেন, আপনি কোনো আইডিয়া করতে পারেন চেঞ্জটা কি? আমি আপনাকে প্রশ্ন উত্তর বলছি, কোন বাংলা দেখতে চাই? যে স্বাধীন বাংলা আমরা করেছি 71 সালের 16 ডিসেম্বর, যে বাংলা চলে আসছে গত 52 বছর ধরে, এই বাংলাদেশটাকে আমরা গতিশীল দেখতে চাই, সামনে দিকে এগিয়ে নিতে চাই। আর আমি অবশ্যই 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বাংলাদেশে একটা অস্থিতিশীল এবং একটা অবস্থা বিরাজমান দেখতে পাচ্ছি, চোখে ভাসতেছে। যদি কেউ না কেউ যদি পিছনে না হয়, না হটে, যদি কেউ না কেউ সারেন্ডার না করে, কেউ না যদি তাকে রিকনসাইল না করে, কেউ যদি বাস্তবতাকে যদি মেনে না নেয়, তাহলে একটা বিড়ম্বনাময়, একটা অশান্তিকর পরিবেশ তৈরি হবে। এটা নির্ভর করবে আমার বড় রাজনৈতিক দলগুলোকে অবস্থানের উপরে। তারা যদি তাদের অবস্থানকে যদি জনগণের পক্ষে নিয়ে আসে, তারা যদি ঐক্য ধরে রাখে, তারা যদি অনৈক্য হয়, এরকম কোনো কাজ না করে, তাহলে আমি বাংলাদেশে আগামী 7 দিন কেন, আমি 1 বছরও কোনো সমস্যা দেখি না।